আসসালামু আলাইকুম। আজকে আমরা হিমোডাইনামিক ডিসঅর্ডারের একটা ইম্পর্টেন্ট টপিক হিমোরেজ এবং তার হিমোরেজিক যেসব ডিসঅর্ডারগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো বলেছিলাম। হিমোরেজের ডেফিনিশন তো আমরা সবাই জানি যে ব্লাড ভেসেলের বাইরে যদি ব্লাড চলে যায়, মানে এক্সট্রাভাসেশন অফ ব্লাড টু এক্সট্রাভাস্কুলার স্পেস, সেটাকে বলা হয় হিমোরেজ। এখন এই হিমোরেজ যদি হয় তাহলে অনেক সময় এটা একদম পিন পয়েন্ট হিমোরেজও হতে পারে এবং একদম গ্রস হিমোরেজও হতে পারে, মানে ব্লিডিং হতে পারে। এখন অনেক সময় কিউটিনিয়াস যে ব্লিডিংগুলো হয় বা হিমোরেজগুলো হয় তাদের সাইজের উপরে এদের অনেকগুলো নামকরণ করা হয়। যেমন যদি সেটা 1 to 2 মিলিমিটার হিমোরেজিক স্পট হয় তাকে বলা হয় পেটিচি বা পেটিকি বলা হয়, 1 to 2 মিলিমিটার। আর যদি 2 মিলিমিটারের লার্জার হয় কিন্তু 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটারের ছোট হয়, সেটার নাম হয় পারপিউরা। তার মানে 1 to 2 মিলিমিটার হয় পেটেচি, আর 3 মিলিমিটার থেকে 10 মিলিমিটার পর্যন্ত এর নাম হয় পারপিউরা। আর 10 মিলিমিটারের লার্জার যেগুলো তাদের নাম হয় একাইমোসিস। এই তিনটা প্যারামিটার খুব গুরুত্বপূর্ণ। দেন এটা যদি অনেক লার্জার একটা কালেকশন অফ ব্লাড হয় তখন সেটাকে বলা হয় হেমাটোমা। সো এটা স্মলার টু লার্জার সিকোয়েন্সটা একটু মনে রাখলেই হয়। এখন এই ব্লিডিংগুলো যে হয় এই ব্লিডিংগুলোরও আবার বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। তার মধ্যে আমরা কমন যেসব ক্লাসিফিকেশনগুলো ইউজ করি, যেমন সার্জারিতে আমরা যে ক্লাসিফিকেশনটা ইউজ করি সেটা হলো যে আর্টেরিয়াল হিমোরেজ, ভেনাস হিমোরেজ অ্যান্ড ক্যাপিলারি হিমোরেজ। এখন আর্টারিয়াল হিমোরেজ যেটা, সেটা হলো যে আমরা জানি যে আর্টারিটা হলো ডিরেক্টলি মানে হার্টের সাথে এটা রিলেটেড। তার মানে হার্ট যখন পাম্প করে তখন আর্টারিতে ব্লাড মুভ করে। সো আর্টারিয়াল হিমোরেজগুলো অনেকটা স্প্রাউটিং বা এটা পালসেটাইল ইন নেচার থাকে, মানে হার্ট পাম্প করলে এটা ফিনকি দিয়ে রক্ত বেরোয় আর কি। এবং যেহেতু আর্টারিয়াল ব্লাডটা মেইনলি অক্সিজেন ক্যারি করে, এই কারণে আর্টারিয়াল ব্লাডটা থাকে ব্রাইট রেড এবং আর্টারিয়াল ব্লাডটাও এরকম স্প্রাউটিং ইন নেচার থাকে। আর ভেনাস ব্লাডটা এটা তো আমরা জানি টুয়ার্ডস দ্য হার্ট যায়, টুয়ার্ডস দ্য হার্ট যাওয়ার জন্য। আর ভেনাস এটাকে বলা হয় রিজার্ভার অফ ব্লাড। আমাদের বডির মোস্ট অফ দ্য ব্লাড কিন্তু ভেনাস সিস্টেমে থাকে, কিন্তু এখানে একটা অসুবিধা হলো ভেনাস সিস্টেমের প্রেশার তো খুব কম থাকে। এ কারণে যখন কোনো ভেইন কেটে যায় মানে ভেনাস ব্লিডিং হয় তখন এটা কালার দেখতে মনে হয় যে ডাস্কি ব্লুইশ কালার বা রেডিশ ব্লুইশ কালার, কারণে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন থাকার জন্য এটা এর কালার হয়। এবং ওই ভেইনটা যখন কেটে যায় তখন ব্লিডিংটা কিন্তু আর্টারির মতো এরকম স্প্রাউটিং হয় না, কারণ আর্টারিতে তো প্রেশার থাকে অনেক হাই, আর ভেইনে যেহেতু প্রেশার কম থাকে এ কারণে এটা খুব স্লো ফ্লো হতে থাকে, আস্তে আস্তে একদম অনেক অ্যামাউন্টে ব্লিডিং হয় কিন্তু এটা গড়ায়া পড়ার মতো, এটা একদম ফিনকি দিয়ে পড়ে না। এটাই খুব ইম্পর্টেন্ট। তার মানে ভেনাস ব্লাডটা আমরা চিনব হলো যে এটা রেডিশ বা ব্লুইশ কালার থাকবে এবং এটা কোপিয়াস মানে হিউজ অ্যামাউন্টে ব্লিডিং হবে কিন্তু এটা স্লো ফ্লো হবে, মানে ফিনকি দিয়ে পড়বে না। আর ক্যাপিলারি যে ব্লিডিংটা হয়, ক্যাপিলারি ব্লিডিং আমরা অনেক সময় ব্লাড সুগার টেস্ট করার জন্য অথবা ব্লাড গ্রুপিংয়ের জন্য যে আমাদের এই যে টিপ অফ দ্য ফিঙ্গারে প্রিক করে ব্লাড দিয়েছিলাম, এটা হলো ক্যাপিলারি ব্লিডিং। ক্যাপিলারি ব্লিডিংয়ের কালারটাও এটা রেডিশ হয় এবং এটা উজিং ইন নেচার, একদম ফোটায় 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 পড়তে থাকে, কারণ এটা তো আমরা জানি ডায়ামিটার খুব কম। সো ক্যাপিলারি ইনজুরি যদি হয় তাহলে এটার ব্লিডিংটাও খুব স্লোলি হবে আর কি। এটা একটা ক্লাসিফিকেশন আছে হিমোরেজের। এছাড়াও আরও অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন অনেক সময় যে ডিউরেশন অফ হিমোরেজ দিয়েও একটা ক্লাসিফিকেশন আছে আর সার্জারিতে, সেটা হলো যে এটা কি কোন সময় ব্লিডিংটা হলো, যে ডিউরিং অপারেশন অথবা ডিউরিং ইনজুরি যদি কোনো ব্লিডিং হয় সেটাকে বলা হয় প্রাইমারি হিমোরেজ বা প্রাইমারি ব্লিডিং। আমাদের অপারেশন টেবিলে অথবা একটা পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যদি কোনো ব্লিডিং হলো সেটাকে আমরা বলি প্রাইমারি হিমোরেজ। আবার এমন হয় যে অপারেশন বা ইনজুরির ফার্স্ট 24 আওয়ারের মধ্যে যদি কোনো ব্লিডিং হয় সেটাকে আমরা বলি রিঅ্যাকশনারি হিমোরেজ। এটা অনেক বইয়ে বলা হয় ফার্স্ট 6 আওয়ারের মধ্যেও হতে পারে। এই রিঅ্যাকশনারি হিমোরেজের আবার অনেকগুলো কারণ আছে, যেমন যদি কোনো এমন হয় যে প্রাইমারি ইনজুরির সময় কোনো একটা ক্লট দিয়ে তার ব্লাড ভেসেলটা বন্ধ ছিল, ওই ক্লটটা যদি ডিসলসমেন্ট হয়ে যায়, অথবা দেখা গেল কোনো একটা ভেসেলকে লাইগেট করা হয়েছিল সেই লাইগেচারটা যদি ডিসলসমেন্ট হয়ে যায়, অথবা এমন হলো যে অপারেশন বা ইনজুরির সময় পেশেন্ট শকে ছিল তখন ব্লাড ভেসেলগুলো কোলাপস হয়েছিল, এই কারণে ব্লিডিং হচ্ছিল না, কিন্তু যখন তার ব্লাড প্রেশারটা রেইজ করার সময় তখন দেখা গেল যে আবার নতুন করে ব্লিডিং শুরু হলো, মানে রিসাসিটেশনের পরে।
সো রিঅ্যাকশনারি হিমোরেজগুলো মেইনলি এই ডিসলজমেন্ট অফ ক্লট অথবা রেইজ ব্লাড প্রেশার অথবা যদি যে লাইগেচারগুলো দেওয়া ছিল সেটা যদি ডিসলজ হয়ে যায় তাহলেই কমনলি ইউজুয়ালি ব্লিডিং হয়। আর আরেকটা হিমোরেজ আছে, সেটা হলো সেকেন্ডারি হিমোরেজ। সেকেন্ডারি হিমোরেজটা বলা হয় যে প্রাইমারি হিমোরেজের ফার্স্ট উইকের পরে ইউজুয়ালি হয় এটা। আর এটার মোস্ট কমন কজ যদি এর এক্সিস্টিং প্যাথোলজি থাকে, যেমন যদি এটা নতুন করে ইনফেকশন হয় অথবা এমন যদি হয় কোনো আর্টারিয়াল বা ভেনাস ওয়াল যদি ইরোশন হয়ে যায়, আর অথবা যদি এর মধ্যে কোনো প্রি এক্সিস্টিং ক্যান্সার থাকে। ক্যান্সার তো একটা নন হিলিং ইন নেচার থাকে, এই কারণে সেকেন্ডারি হিমোরেজগুলো হতে পারে আর কি। আর একটা কোয়েশ্চেন মাঝে মাঝে পরীক্ষায় আসে, সেটা হলো যে রিঅ্যাকশনারি হিমোরেজ যেটা ফার্স্ট 24 আওয়ারের মধ্যে হয়, এটা কোন অর্গানগুলোতে কমন? এটা আমরা মনে রাখার জন্য খুব সহজে মনে রাখি যে দুইটা হলো গলায় আর দুইটা হলো তলায়। গলায় যে দুইটা সেটা হলো যে টনসিল এবং থাইরয়েড, মানে 2T। আর 2P হলো তলায়, হলো একটা হলো প্রোস্টেট আর একটা হলো পাইলস। এই যে যে চারটা অর্গান হলো, এই চারটা অর্গানের সার্জারিতে মোস্ট কমনলি রিঅ্যাকশনারি হিমোরেজ হয়, মানে থাইরয়েডেক্টমি, টনসিলেক্টমি, প্রোস্টাটেক্টমি অ্যান্ড হিমোরয়েডেক্টমি। এই কন্ডিশনগুলো একটু মনে রাখতে হবে। এছাড়া হিমোরেজের আরও একটা ক্লাসিফিকেশন আছে, এটা অনেকে বলে, সেটা হলো যে অ্যাকর্ডিং টু সাইট অফ ব্লিডিং নিয়ে। সেটা হলো যে এটা কোথায় ব্লিডিং হচ্ছে, যে অনেক সময় হিমোরেজকে বলা হয় ইন্টারনাল হিমোরেজ, এক্সটার্নাল হিমোরেজ, আর ইন্টারনাল বিকাম এক্সটার্নাল। আর ইন্টারনাল হিমোরেজকে অনেক সময় বলা হয় কনসিলড হিমোরেজ, মানে যেটা চোখে দেখা যায় না, যেমন লিভার যদি ইনজুরি হয় অথবা স্প্লিন ইনজুরি হয় অথবা রাপচার অ্যাওর্টিক অ্যানিউরিজম হয়, তাহলে এই ব্লাডটা তো আমরা চোখে দেখতে পাই না। অথবা ইন্টারক্রেনিয়াল হিমোরেজ হলো, এগুলোকে বলা হয় ইন্টারনাল ব্লিডিং অথবা কনসিলড হিমোরেজ। আর এক্সটার্নাল হিমোরেজ হলো আমাদের এক্সটার্নাল সারফেসে যদি কোনো ব্লিডিং হয়, সেটা তো আমরা চোখে ভিজিবল, যেটা সেটাকে অনেক সময় ভিজিবল বা রিভিলড হিমোরেজও বলা হয়। আর আরেকটা ক্লাস আছে, সেটা হলো বলে ইন্টারনাল বিকাম এক্সটার্নাল। যেমন আপনার বডিতে ইন্টারনালি ব্লিডিং হলো, এই ব্লিডিংটা আপনার বডি কোনো রিফ্লেক্সের মাধ্যমে এটা বাইরে চলে আসলো। যেমন আপনার যদি ধরেন রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ব্লিডিং হয়, সেটা আপনি কাশির মাধ্যমে আসলো, যাকে আমরা হিমোপটাইসিস বলি। তারপরে আপনার যদি জিআইটিতে ব্লিডিং হয়, স্টোমাকে বিশেষ করে বা ইসোফেগাসে, সেটা যদি আপনার বমির সাথে আসে, তাকে আমরা হেমাটেমেসিস বলি। অথবা পারভাজেনাল ব্লিডিং, মেনস্ট্রুয়াল ব্লাড, অথবা পাররেক্টাল ব্লিডিং। এই ব্লিডিংটা কিন্তু ছিল ইন্টারনাল, কিন্তু পরবর্তীতে বাইরে চলে আসে, মানে এই এক্সাম্পলগুলোকে বলা হয় ইন্টারনাল হিমোরেজ বিকাম এক্সটার্নাল। এটাও একটা ক্লাসিফিকেশন কিন্তু আছে। এখন হিমোরেজ নিয়ে অনেকগুলো বেসিক কথা আছে, তার মধ্যে একটা কথা একটু সবার জেনে রাখা ভালো, যে আমরা জানি আমাদের বডিতে নর্মাল হিমোগ্লোবিন বা ব্লাডের লেভেল যেটা, সেটা 12 to 15 গ্রাম পার ডেসিলিটার যে হিমোগ্লোবিন আমাদের ব্লাডে থাকে। যদি আমাদের 350 ml ব্লিডিং হয় আমাদের শরীরে, তাহলে 1 গ্রাম হিমোগ্লোবিন লস হয়। তার মানে একটা মানুষের হিমোগ্লোবিন যদি 12 থাকে, তার বডিতে যদি 350 বা 400 ml এর মতো ব্লিডিং হয়, তাহলে কিন্তু তার হিমোগ্লোবিন 1 ড্রপ করবে। আর তার উল্টাটাও যদি আমরা বলি, যে একটা মানুষকে যখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করি, আমরা ইউজুয়ালি এক ব্যাগে ব্লাড দিই 350 ml থেকে 400 ml। এ কারণে 1 ব্যাগ ব্লাড দিলে কিন্তু তার হিমোগ্লোবিনও বাড়ে মাত্র 1 গ্রাম। এটা কিন্তু একটু মনে রাখতে হবে। মোটামুটি হিমোরেজ থেকে এই কথাগুলোই খুব গুরুত্বপূর্ণ। সো আমরা তো শুধুমাত্র ব্লিডিং জানলাম, এখন যদি আমরা জানি যে ব্লিডিংটা আসলে আমাদের বডিতে বন্ধ হয় কিভাবে। এই ব্লিডিং বন্ধ হওয়ার যে ন্যাচারাল সিস্টেম, সেটাকে বলা হয় হিমোস্ট্যাসিস বা কোয়াগুলেশন সিস্টেম। এই যখন কোনো একটা ব্লাড ভেসেল ইনজুরি হয়, তখন ব্লাড ভেসেলটা তো একটা রাপচারের মতো বা একটা ওয়াল ধরেন হয়ে গেল, ছিদ্র হয়ে গেল। এই ছিদ্র হয়ে যাওয়ার জন্য যেখান দিয়ে ব্লিডিং হচ্ছিল, এখানে তো ব্লাড ভেসেলের যে লেয়ারগুলো থাকে, এর মধ্যে একটা লেয়ার কোলাজেন বা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকে, এই লেয়ারটাও তো এক্সপোজ হয়ে যায়। যখন কোনো একটা জায়গায় ব্লিডিং হয়, সর্বপ্রথম যে অ্যাকশনটা হয় সেটা হলো ওই ব্লাড ভেসেলটার সাথে সাথে ভেসোকনস্ট্রিকশন হয়, যেন এর মধ্যে ফ্লো কমে যায়। ফ্লো কমে গেলে ব্লিডিং কমে যাবে, এটা হলো একটা ন্যাচারাল একটা ফেনোমেনন। এই ঘটনাটা ঘটে হলো এন্ডোথেলিন নামে একটা সাবস্টেন্স থাকে, এই এন্ডোথেলিনটা ফার্স্ট ভেসোকনস্ট্রিকশন করে। দেন ওই যে বলেছিলাম যে ব্লাড ভেসেলের কিছু লেয়ার এক্সপোজড হয়ে গেল, এই এক্সপোজড হয়ে যাওয়ার দরুন তখন দেখা গেল যে ওখানে কিছু সাবস্টেন্স ওখানে রিলিজ হওয়ার জন্য তখন অ্যাক্টিভেশন হয়ে যায় প্লেটলেট। তখন ওই প্লেটলেটগুলো ওখানে এসে পাশাপাশি অ্যাডহেশন হয়ে সেখানে একটা প্লাগের মতো তৈরি করে, মানে একটা পর্দার মতো তৈরি করে, যেন ব্লিডিং হতে না পারে। ওই যে প্লাগটা তৈরি হলো, ওই প্লাগটাকে বলা হয় প্রাইমারি প্লেটলেট প্লাগ।
এবং এই প্রাইমারি প্লেটেড প্লাগটা যখন ফর্ম হয় তখন বডি আরও কিছু সিস্টেমকে অ্যাক্টিভেট করে যেন ওই যে প্রাইমারি প্লেটেড প্লাগটা ফর্ম হয়েছে ওইটাকে স্টেবল করার জন্য। তখন ওই যে এক্সট্রা সেলুলার যে কোলাজেন টিস্যুগুলো যেখানে এক্সপোজড হয়ে গেছিলো ব্লাড ভেসেলের, ওখানে একটা সাবস্টেন্স রিলিজ হয়, তার নাম হলো টিস্যু ফ্যাক্টর। আমরা জানি যে টিস্যু ফ্যাক্টর হলো ফ্যাক্টর 3। এই ফ্যাক্টর 3 হলো একটা কোয়াগুলেশনের একটা মানে ক্লটিং ফ্যাক্টর। তখন এই ফ্যাক্টর 3টা যখন অ্যাক্টিভেশন হয়ে যায়, এই ফ্যাক্টর 3টা তখন অ্যাক্টিভেটেড হয়ে গেলে প্লেটলেট থেকে একটা সাবস্টেন্স রিলিজ হয়, তার নাম হলো ভন উইল ব্র্যান্ড ফ্যাক্টর। এই ভন উইল ব্র্যান্ড ফ্যাক্টর তখন আরও বেশি প্লেটলেটকে সেখানে ডেকে আনবে, এনে সেই জায়গাটাকে আরও বেশি প্ল্যাক তৈরি করার চেষ্টা করবে, মানে স্টেবল করার চেষ্টা করবে। তার পাশাপাশি হলো যে তখন একটা কোয়াগুলেশন পাথওয়ে, আমরা জানি যে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক দুইটা পাথওয়ে আছে যার মাধ্যমে কোয়াগুলেশন সিস্টেমগুলো অ্যাক্টিভেটেড হয়। এখানে একটু বেসিক কথা মনে রাখলেই হবে যে এক্সট্রিনসিক পাথওয়েটা মেইনলি অ্যাক্টিভেশন হয় টিস্যু ট্রমার ফলে, এই যে ব্লাড ভেসেল ইনজুরি। আর ব্লাডের ট্রমা যদি ইন্টারনাল কোনো ট্রমা থাকে সেটার জন্য হয় ইন্ট্রিনসিক পাথওয়ে। আর এক্সট্রিনসিক পাথওয়ের জন্য মেইন ফার্স্ট রোল প্লে করে ফ্যাক্টর 7, আর ইন্ট্রিনসিক পাথওয়েটা শুরু হয় হলো ফ্যাক্টর 12 থেকে শুরু হয়। দেন আলটিমেটলি এরা কমন পাথওয়েতে চলে আসে এবং সেখানে একটা কোয়াগুলেশন একটা তৈরি করে, যেই কোয়াগুলেশনটা তৈরি হয়ে আলটিমেটলি একটা সেকেন্ডারি প্লাগ তৈরি হয় এবং সেই জায়গাটা সিল হয়ে যায়। এখন এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি প্লাগ যে তৈরি হলো, প্লাগ দিয়ে আলটিমেটলি সেখানে মেইনলি ডিপোজিশন হয় ফিব্রিন। এই ফিব্রিনগুলো ডিপোজিশন হয়, সেখানে একটা ফিব্রিনের লেয়ার বা ব্যারিয়ার তৈরি হয় যেটা আলটিমেটলি ব্লিডিংটাকে বন্ধ করে দেয়। এটা হলো নর্মাল কোয়াগুলেশন পাথওয়ে। এখন এই কোয়াগুলো নর্মালিটির সাথে সাথে তো আমাদের অ্যাবনর্মালিটিগুলোও জানতে হবে, আসলে যেসব অ্যাবনর্মালিটিগুলো হয়। এখন এমন হতে পারে যে ব্লিডিং বন্ধ হয় না। এখন এই ব্লিডিং বন্ধ না হওয়ার জন্য বেশ কতগুলো কারণ থাকতে পারে। 1 নম্বর কারণ থাকতে পারে ব্লাড ভেসেলের প্রবলেমের জন্য ব্লিডিং বন্ধ হতে না পারে, যদি কোনো ভাস্কুলার ডিজিজ থাকে। আবার যদি কোনো প্লেটলেটের যদি কোনো ডিসঅর্ডার থাকে তার জন্য ব্লিডিং বন্ধ হয় না, যেটাকে আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া বলি। আবার এমন হতে পারে যে কোয়াগুলেশন পাথওয়ের মধ্যে কোনো ডিফেক্ট আছে যার জন্য ব্লিডিং বন্ধ হয় না। আমরা কোয়াগুলেশন ডিজিজের মধ্যে একটা নাম খুব কমন জানি, যেমন হিমোফিলিয়া। এই হিমোফিলিয়াতে অনেক সময় ব্লিডিং বন্ধ হতে চায় না। সো এরকম বিভিন্ন ধরনের পাথওয়ে ডিফেক্টের জন্য এই ব্লিডিং বা কোয়াগুলেশন ডিসঅর্ডারগুলো রাইজ করে আর কি। তার উল্টাটাও হতে পারে যে ব্লিডিং যে হলে যে বন্ধ হয়, এই বন্ধ হওয়াটা নর্মালের চেয়ে অনেক বেশি চালু হয়ে যায়, এরকমও হতে পারে। সেই কন্ডিশনটাকে আমরা বলি যে থ্রোম্বোসিস, যে বডির আপনার শরীরে দরকার নাই কিন্তু আপনার বডির বিভিন্ন জায়গায় ব্লাড ভেসেলের মধ্যে এরকম কোয়াগুলেশন হয়ে যাচ্ছে, তাকে বলা হয় থ্রোম্বোসিস। এই থ্রোম্বোসিসটার ডেফিনিশনটা একটু বুঝতে হবে যে থ্রোম্বোসিসটা হলো যে কোনো একটা ব্লাড ভেসেলের মধ্যে ফ্লোয়িং যে ব্লাড আছে, ফ্লোয়িং ব্লাডের যেসব কম্পোনেন্টসগুলো আছে, এই কম্পোনেন্টসগুলো একসাথে মিলে যদি কোনো একটা সলিড তৈরি করে তাদেরকে বলা হয় থ্রোম্বোসিস। তার মানে যে একটা ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডের সাবস্টেন্সগুলো নিয়েই যদি কোনো একটা সলিড ম্যাটেরিয়াল তৈরি হয়, মানে কোয়াগুলেশন হয়ে যায়, সেটাকে আমরা বলি থ্রোম্বোসিস। এই থ্রোম্বোসিস হওয়ার জন্য বেশ অনেক থিওরি আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই থিওরিটা, এটাকে বলা হয় ভার্কোস ট্রায়াড। ভার্কোস ট্রায়াডটা খুব লাগবে আপনারা একটু। ভার্কো নামটাকে আরেকটা জায়গায় পাবেন, সেটা হলো যে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড যখন বড় হয়ে যায় এটাকে বলা হয় ভার্কোস গ্ল্যান্ড। এর নামটা আসছে হলো স্যার রুডলফ ভার্কো। রুডলফ ভার্কো আধুনিক প্যাথোলজির জনক। তিনি সর্বপ্রথম এই ট্রায়াডটা আবিষ্কার করেন। এই ট্রায়াডে বলা হয় যে 3 ধরনের প্রবলেম যদি থাকে তাহলে মানে থ্রোম্বোসিসটা বেশি হয়। 1 নম্বরে যদি ব্লাড ভেসেলে প্রবলেম থাকে, তার মানে এন্ডোথেলিয়াল ইনজুরি যদি থাকে তাহলে দেখা হলো কোয়াগুলেশন বেশি হয়। 2 নম্বর হলো যদি ব্লাডের যদি ফ্লোর কোনো প্রবলেম থাকে। ফ্লোটা আমরা জানি যে ব্লাড ভেসেলের ফ্লোগুলো একদম স্মুথ ফ্লো থাকে, ল্যামিনার ফ্লো। কোনো কারণে যদি ব্লাড ভেসেলের ফ্লোটা বন্ধ হয়ে যায়, মানে স্ট্যাসিস হয়, অথবা যদি কোনো টার্বুলেন্স মানে আঁকাবাঁকা ফ্লো হয়, তাহলেও দেখা গেল যে কোয়াগুলেশন হওয়ার রিস্ক থাকে। আরেকটা হলো ব্লাডের নিজস্ব যদি কোনো প্রবলেম থাকে, যেটাকে বলা হয় হাইপার কোয়াগুবিলিটি। হাইপার কোয়াগুবিলিটি মানে এই ব্লাডের মধ্যে কোনো কম্পোনেন্টের এমন অ্যাবনর্মালিটি আছে যার জন্য দেখা গেল যে কোয়াগুলেশন সিস্টেমটা খুব র্যাপিডলি বা অল্প স্টিমুলেশনে এটা অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে কী হবে, যেমন যদি কোনো কারণে ফ্যাক্টর 5 অথবা প্রোথ্রম্বিন অথবা এগুলো যদি কোনো কারণে মানে এদের কোনো অ্যানোমালিস থাকে অথবা কোনো এদের কোনো অ্যাবনর্মালিটি থাকে কনজেনিটালি, তাহলে দেখা গেল যে এটা খুব র্যাপিডলি অ্যাক্টিভেটেড হয়ে যায়।
সো যদি কোনো ব্লাড ভেসেল মানে এন্ডোথেলিয়াল ইনজুরি, স্ট্যাসিস বা টার্বুলেন্স অফ ফ্লো, অথবা যদি তার কোনো হাইপারকোয়াগুলেটিভ স্টেট থাকে, তাহলে দেখা গেলো যে ব্লাড ভেসেলের ব্লিডিং মানে ক্লটিংটা খুব র্যাপিডলি হয়ে যাবে, যেটাকে বলা হয় থ্রোম্বোসিস বা ভার্কোস্ট্রায়াট। এটা একটু বুঝতে হবে। আর তার উল্টাটা যদি হয় যে এই যে ব্লিডিং বন্ধ হয় না, বন্ধ হওয়ার জন্য প্লেটলেটের যে প্রবলেমগুলো হয়, এই প্লেটলেটের প্রবলেমগুলোর যে ব্লিডিংগুলো হয়, এটা আমরা বুঝতে পারি হলো ব্লিডিং টাইম টেস্ট করে। আমরা জানি নর্মালি ব্লিডিং টাইম 1 to 5 মিনিট। কোনো কারণে দেখা গেল যে এই ব্লিডিং টাইমটা অনেক বেশি প্রলং হয়ে গেছে, তাহলে আমরা ধরে নেব যে এটা সম্ভবত যে তার প্লেটলেটের সমস্যা। আর যদি কোয়াগুলেশন টাইমটা অনেক বেশি বেড়ে যায়, তাহলে আমরা ধরে নেব কোয়াগুলেশন পাথওয়েতে সমস্যা। আর লিভার ডিজিজের ক্ষেত্রে আরেকটা টাইম বাড়ে, সেটা হলো প্রোথ্রম্বিন টাইমে। কারণ আমরা জানি যে প্রোথ্রম্বিনটা এক্সক্লুসিভলি সিনথেসিস হয় লিভার থেকে। এটা একটু মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। আর আরেকটা টেস্ট আছে এপিটিটি। এই এপিটিটিটা হলো এটা হলো ইন্ট্রিনসিক পাথওয়ে দেখার জন্য। সেটাও মানে কোয়াগুলেশন ক্লটিং ফ্যাক্টর যাদের, ক্লটিং টাইমটা যাদের বাড়ে, তাদেরও এপিটিটিটা বাড়ে, বিশেষ করে হিমোফিলিয়াতে। এটা একটু বুঝতে হবে। তার মানে থ্রোম্বোসিস হওয়া এবং তার উল্টা ব্লিডিং হওয়া, দুটাই একটু পাশাপাশি মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা টপিক পরীক্ষা খুব আসে, এই যে থ্রোম্বোসিস হলো, এই থ্রোম্বোসিসের ফেট কি হতে পারে? থ্রোম্বোসিসের ফেট সবচেয়ে কমন যেটা, সেটা হলো যে যদি স্মল আর থ্রোম্বাস থাকে, সেটা বডিতে রেজলিউশন হয়ে যায়, এটাই মোস্ট কমন। আর থ্রোম্বাসটা অনেক সময় তো এটা আর্টারিয়াল ওয়ালে অনেক সময় অ্যাটাচ থাকে বা ভেইনের ওয়ালে অ্যাটাচ থাকে। কোনো কারণে দেখা গেল যে সেটা থেকে ডিটাচড হয়ে যেতে পারে। ডিটাচড হয়ে গেলে তখন ব্লাডের ফ্লোর সাথে সে মুভ করতে পারে। এই ব্লাডের ফ্লোর সাথে মুভ করা, সেটাকে বলা হয় এম্বোলাইজেশন হতে পারে। আর যদি সে ডিটাচ না হয়, যেখানে সে ছিল সেখানে বড় হতে পারে, এটাকে বলা হয় প্রোপাগেশন। আর এটা আস্তে আস্তে অনেক সময় যদি ওখানেই ফিক্স থাকে, অনেক সময় ক্যালসিফিকেশন হতে পারে এবং কি অর্গানাইজেশন ওখানেই ফিক্স হয়ে থাকতে পারে। এই চেঞ্জগুলো একটু মনে রাখতে হবে যে ওটা রেজলিউশন হতে পারে, প্রোপাগেশন হতে পারে, ক্যালসিফিকেশন হতে পারে, এম্বোলাইজেশন হতে পারে। এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, এটা একটু মনে রাখতে হবে। এখন আরেক দুইটা টার্ম আছে, এই টার্ম দুইটা প্যাথোলজিতে প্রায় কাজে লাগে, সেটা হলো হাইপারেমিয়া অ্যান্ড কনজেশন। এটা সম্পর্কে খুব বেশি জানার দরকার নাই, তবে এটুক জেনে রাখা ভালো যে হাইপারেমিয়া মানে কোনো একটা আর্টারিয়াল যদি ডায়ালেটেশন হয়, আর্টারিয়াল ডায়ালেটেশন হলে সেখানে আর্টারিয়াল ফ্লো বেড়ে যাবে। আর্টারিয়াল ফ্লো যদি বেড়ে যায়, তাহলে যেই এরিয়াতে সে সাপ্লাই দিচ্ছে ওই এরিয়াটা কী হবে, রেডেন্ট হয়ে যাবে। রেডেন্ট হয়ে গেলে বা ইরাইথ্রেমাটাস হয়ে যাবে। ইরাইথ্রেমাটাস হয়ে গেলে ওই ইরাইথ্রেমাটাস এরিয়াটাকে বলা হয় হাইপারেমিয়া। তার মানে হাইপারেমিয়াটা হয় আর্টারিয়াল ডায়ালেটেশনের জন্য। আর আর্টারি যেহেতু এটা খুব ফোর্সফুলি কাজ করে, এই কারণে এটা হলো অ্যাক্টিভ প্রসেস, মানে অ্যাক্টিভলি ব্লাডটা এখানে আসতে হয়েছে। আর তার উল্টা আর একটা টার্ম আছে, সেটাকে বলা হয় কনজেশন। এটা হলো আর্টারি না, এটা হলো ভেনাস প্রবলেমের জন্য। যেমন আর্টারির ক্ষেত্রে যেমন ডায়ালেটেশনের জন্য ফ্লো বেড়ে গিয়েছিল, আর ভেইনের ক্ষেত্রে হলো এটা যেটা হার্টের দিকে যাবে সেই ফ্লো বন্ধ হয়ে যদি যায়, তাহলে কি হবে, ভেইনের মধ্যে ব্লাড জমতে থাকবে। ব্লাড যখন জমতে থাকে তখন সেই এরিয়াটা যেই চেঞ্জটা হয়, সেটাকে আমরা বলি কনজেশন। তার মানে হাইপারেমিয়া হলো আর্টারিয়াল ডায়ালেটেশনের জন্য, আর কনজেশনটা হয় ভেনাস অবস্ট্রাকশনের জন্য। আর এই কনজেশনকে বলা হয় এটা হলো একটা প্যাসিভ প্রসেস, কারণ এখানে ব্লাড ভেসেল অক্লুশনের জন্য ব্লাডটা আস্তে আস্তে জমছে, এখানে কিন্তু এমন আর্টারির মতো ফোর্সফুলি এসে সেই জায়গাটাকে ফিল আপ করে নাই। এই দুইটা টার্ম একটু মাঝে মাঝে লাগে, এটা একটু মনে রাখতে হবে। দেন এখন আমরা একটা টপিক পড়বো, সেটা হলো যে ব্লিডিং কোয়াগুলেশন, এই দুইটারই কম্বিনেশন একসাথে, সেটাকে বলা হয় ডিআইসি বা ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। এটা একটু বুঝতে হবে, কারণ এটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটা একটা মানে কি বলা হয় সিরিয়াস কমপ্লিকেশন। এটা অনেকগুলো কন্ডিশনে হতে পারে, যেমন বিশেষ করে কিছু অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম যদি হয়, অ্যাব্রপশিও প্লাসেন্টি, অথবা কোনো ক্যান্সার, বার্ন, অথবা কোনো কারণের এক্সেসিভ ইনফেক্টিভ কন্ডিশনে যদি হয়, তাহলে তাদের এইরকম ডিআইসি হতে পারে। এই ডিআইসিটার একদম আরেকটা নাম হলো কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। এই নামটা যদি বলা হয় তাহলে এটা মনে রাখা সহজ, নামের মধ্যেই আছে কনজাম্পশন। তার মানে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে আপনার বডিতে কোনো কারণে যখন একটা অটোনোমাস স্টিমুলেশন চলে আসে, যেসব ফ্যাক্টরগুলো বললাম, এর ফলে আপনার বডিতে কী হবে, অ্যাবনর্মালি ব্লাড ভেসেলগুলোতে কোয়াগুলেশন সিস্টেমগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে। অ্যাক্টিভেটেড যদি হয়ে যায়, আমরা জানি যে অ্যাক্টিভেশন হয়ে যাওয়ার ফলে কী হবে, কোয়াগুলেশন হবে। আর কোয়াগুলেশন হতে গিয়ে আপনার বডির যেসব ক্লটিং ফ্যাক্টর, প্লেটলেট এগুলো আছে, এগুলো কী হবে, ইউজ হয়ে যাবে। তার মানে ইউজ হয়ে যাওয়া মানে কি, কনজাম্প হয়ে যাওয়া।
যখন কনজাম্পশন হয়ে গেলে তখন কী হবে, আপনার বডিতে তো এগুলোর একদম ডেফিসিয়েন্সি হয়ে যাবে, কারণ মোস্ট অফ দ্য কোয়াগুলেশন ফ্যাক্টর ক্যালসিয়াম বা এই প্লেটলেটগুলো আছে এগুলোতে ইউজ হয়ে গেছে। সো পরবর্তীতে আপনার বডিতে হিমোস্ট্যাসিস বা ব্লিডিং মেনটেন করার জন্য যে বেসলাইন লেভেল অফ এদের থাকা উচিত এইসব ফ্যাক্টরগুলো, এগুলো তখন আর থাকবে না। তখন কী হবে, আপনার বডিতে এক্সেসিভ পরিমাণে ব্লিডিং শুরু হবে। এই এক্সেসিভ পরিমাণে ব্লিডিং শুরু হয়, তার মানে ফার্স্টে হয় কোয়াগুলেশন, পরে হয় ব্লিডিং। এটাকেই একসাথে কম্বাইন্ডলি বলা হয় ডিআইসি। আর এই ডিআইসিটা আমরা বুঝবো কীভাবে, এটা হলো আমরা কিছু প্যারামিটার টেস্ট করে বুঝতে পারি। যেমন আমরা যদি প্লেটলেট কাউন্ট করি তাহলে দেখা যাবে এটা কমে গেছে। আমরা যদি ক্লটিং ফ্যাক্টর লেভেলগুলো দেখি তাহলে দেখা যাবে কমে গেছে। আর তার উল্টা যদি আমরা টাইমগুলো করি, যেমন ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রোথ্রম্বিন টাইম, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টেস্ট, এইসব টাইমগুলো যদি দেখি তাহলে টাইমগুলো সবগুলোই বেড়ে যাবে। টাইমগুলো বাড়ার কারণ যেসব ফ্যাক্টরগুলো তো এইসব টাইমগুলোকে মেনটেন করতো তারা তো সব ইউজ হয়ে গেছে। সো আলটিমেটলি কম্পোনেন্টগুলো সবগুলোই কমে যাবে আর টাইমগুলো সবগুলোই বেড়ে যাবে। এটা দিয়েই মোটামুটি ডিআইসি মনে রাখা যায়। তাছাড়াও ডিআইসি প্রুভ করার জন্য আমরা জানি যে একটা ফিব্রিনোজেন হলো আমাদের ক্লটিং ফ্যাক্টরের নাম্বার 1। এই ফিব্রিনোজেনের যে ডিগ্রেডেশন প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো তখন অনেক বেশি বেড়ে যায়, এটাকে এফডিপি বলা হয়, এফডিপি। আর এর মধ্যে একটা স্পেসিফিক আছে, সেটাকে বলা হয় ডি ডাইমার। এই আমরা ডি ডাইমার লেভেল যদি দেখি তাহলে যদি এটা দেখি রাইজড তাহলে আমরা ডিআইসি সাসপেক্ট করতে পারি। এছাড়া এক্সেসিভ কোয়াগুলেশন এবং ব্লিডিং যদি আমরা ম্যানিফেস্টেশন থাকে তাহলে তো আমাদের সাসপিশন থাকবেই। তাছাড়া বায়োকেমিক্যাল এই প্যারামিটারগুলো দিয়েও আমরা ডিআইসি বুঝতে পারি। আচ্ছা, আমরা থ্রোম্বোসিসের একটা কমপ্লিকেশন বলেছিলাম এম্বোলিজম। এম্বোলিজম সম্পর্কে একটু দু একটা কথা বলি। যে এম্বোলিজম হলো যে ব্লাড ভেসেলের মধ্যে যদি কোনো একটা থ্রোম্বাস তৈরি হয় এবং সেটা যদি ডিটাচড হয়ে যায়, ডিটাচড হয়ে সেটা যদি ব্লাডের মাধ্যমে মুভ করতে থাকে, এটা সলিড, লিকুইড, গ্যাসিয়াস যে কোনো কিছুই হতে পারে, এটাকেই বলা হবে এম্বোলাস বা এম্বোলিজম। এই প্রসেসটাকে বলা হয়। এখন এই যে এম্বোলিজমটা হলো সে তো ব্লাডের মাধ্যমে ঘুরতে থাকবে, তো ঘুরতে থেকে 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 যে যখন একটা ন্যারো পার্টে গিয়ে যাবে সেখানে কিন্তু গিয়ে সে আটকে যাবে। যেমন আমাদের বডিতে মোস্ট কমনলি এই ডিটাচ থ্রোম্বাস বা এম্বোলিজম হয় ফ্রম আমাদের কাফ ভেইন থেকে, যেখানে আমরা ডিপ ভেইন থ্রোম্বোসিস মোস্ট কমনলি হয়। এই ডিপ ভেইন থ্রোম্বোসিসের ক্ষেত্রে এই যে একটা ডিটাচড কোনো একটা থ্রোম্বাস আছে সেটা ভেইনের মাধ্যমে চলে যাবে। এটা চলে গিয়ে এই এম্বুলাসটা যেতে যেতে হার্টের মধ্যে যাবে, হার্টের মধ্যে দিয়ে এটা চলে যাবে পালমোনারি সিস্টেমে। অনেক সময় পালমোনারি সিস্টেমে গিয়ে কিন্তু সেটা অক্লুড হয়ে যেতে পারে। সেখানে গিয়ে যদি আটকে যায় তাহলে কী হবে, পালমোনারি সার্কুলেশন বন্ধ হয়ে যাবে। এই কন্ডিশনটাকে পালমোনারি এম্বোলিজম বলে। আপনারা এটা আমরা অনেক কমনলি পেয়ে থাকবেন। আর যেখানে পালমোনারি আর্টারির বাইফার্কেশনের মধ্যে গিয়ে যদি সেটা দুই দিকে আটকে যায় সেটাকে বলা হয় স্যাডেল থ্রোম্বাস। এই নামটা একটু কমনলি আসে পরীক্ষায়, এটা একটু মনে রাখতে হবে, স্যাডেল থ্রোম্বাস। ব্লাড ভেসেল রিলেটেড আরেকটা প্রবলেম আছে, সেটাকে বলা হয় ইনফার্কশন। এই ইনফার্কশনটা একটু শর্টে আমি বলে দিই। ইনফার্কশন মানে হলো যে কোনো একটা অর্গানের সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, মানে কোনো একটা ব্লাড ভেসেল যদি কোনো কারণে অক্লুড হয়ে যায় তাহলে কী হবে, অর্গানের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। অর্গানের সাপ্লাই বন্ধ হয়ে গেলে এখানে যে টিস্যুগুলো আছে টিস্যুগুলো মরে যাবে ইসকেমিক নেক্রোসিস হয়ে। এই যে ইসকেমিক নেক্রোসিস হয়ে যে টিস্যুগুলো মরে গেল এটাকেই বলা হয় ইনফার্কশন। এখন এটা খুবই স্মল আর্ট সাইজের, মাইক্রোস্কোপিক হতে পারে, যেমন মায়োকার্ডিয়াল ইনফার্কশন হার্টে যেগুলো হয় এরকম হতে পারে। একদম লার্জার গ্রস ইনফার্কশনও হতে পারে, যেটাকে আমরা বলি গ্যাংগ্রিন। যেমন আমাদের লোয়ার লিম্ব গ্যাংগ্রিন হয়ে যেতে পারে ব্লাড ভেসেল অক্লুশনের জন্য। সো স্মল আর থেকে লার্জার যে কোনো কিছুই হতে পারে। এখন এই ইনফার্কশনগুলোও আবার দুই ধরনের হতে পারে। যেমন একটাকে বলা হয় রেড ইনফার্ক্ট আর একটাকে বলা হয় হোয়াইট ইনফার্ক্ট। রেড ইনফার্ক্টগুলো হয় মোস্ট কমনলি যেসব অর্গানগুলোতে ডুয়াল ব্লাড সাপ্লাই আছে অথবা সেটা লুজ টিস্যু, কানেকটিভ টিস্যু থাকে সেটার মধ্যে, সেই সব অর্গানগুলোতে ইউজুয়ালি হয় রেড ইনফার্ক্ট, যেমন ইন্টেস্টাইন কমন এক্সাম্পল। এছাড়া হোয়াইট ইনফার্ক্ট বলেছিলাম যেটা হলো সলিড অর্গানগুলোতে এবং সিঙ্গেল ব্লাড সাপ্লাই আছে সেগুলোতে হয় হোয়াইট ইনফার্ক্ট, যেমন হার্ট, তারপরে স্প্লিন, কিডনি, এইসব অর্গানগুলোতে যদি ইনফার্কশন হয় সেগুলো হলো হোয়াইট ইনফার্ক্ট। এটা একটু বুঝতে হবে। রেড ইনফার্ক্ট হলো ডুয়াল ব্লাড সাপ্লাই আর সিঙ্গেল ব্লাড সাপ্লাই যাদের মধ্যে তাদের হয় হোয়াইট ইনফার্ক্ট।